দেখ, আজকে যে পেপারটা সলভ করবো সেটা হচ্ছে 2022, ঠিক আছে তো? 2022-তে যে পরীক্ষাটা হয়েছিল, 19 হয়ে গেছে, 2020-তে পরীক্ষা হয়নি, 21-এ পরীক্ষা হয়নি, 2020-তে পরীক্ষা হয়েছিল, কিন্তু সিলেবাস রিডিউস করে দিয়েছিল। অর্থাৎ তোদের সিলেবাসে যা যা আছে সব কিছু দেখতে পারবি না এখানে। 2022-তে সিলেবাস রিডিউস করে পরীক্ষা হয়েছিল। যেমন বলছি, ফর এক্সাম্পল 2022-তে দেখবি এতগুলো বছর পরীক্ষার কোশ্চেন পেপার সলভ করলি, দেখবি কোনো বছরই জার্নাল আসেনি। কিন্তু 2022 এমন একটা সাল ছিল যেখানে কিনা জার্নাল দিয়েছিল, কিন্তু কোশ্চেন সেট করতে পারছিল না, ওরা একটা জার্নাল দিয়ে দিয়েছিল। তো প্রথম দেখ, 3-এর দাগে জার্নাল স্যার আমার পরীক্ষায় আসতে পারে, যেহেতু স্কুল কোশ্চেন করছে, মন চাইলে দিতেই পারে জার্নাল, মন চাইলে দিতেই পারে জার্নাল। গ্রুপ সিতে ফার্স্ট কোশ্চেন, জার্নালাইজ দ্য 3-এর 1-এরটা কি, জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন। ফার্স্ট পয়েন্ট বলেছে কি, কমেন্স বিজনেস, ঠিক আছে, কমেন্স বিজনেস উইথ ক্যাশ। তো বল, জার্নাল, 4টে জার্নালে ফটাফট হয়ে যাবে, এটা কি বলবো বল, এগুলো জার্নাল তো বহু শিখিয়েছি। কমেন্স বিজনেস উইথ ক্যাশ, জার্নালের দাগ জানিস, শেখাতে হবে না আশা করছি। ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক ক্যাশ টাকা নিয়ে এসছে, তাহলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। টাকা কত ছিল, টাকা ছিল 10,000 টাকা। লেখ 10,000, 10,000 স্যার, ন্যারেশন, ন্যারেশন কি বলবো জানিস তো, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে ক্যাশ ডিপোজিট ব্যাংক, ব্যাংকে টাকা জমা করা হয়েছে, তাহলে ব্যাংকে টাকা জমা কি হবে জার্নাল, ব্যাংক বাড়ছে, ক্যাশ কমছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট লিখে দে। 5,000, 5,000, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 5,000, 5,000। 3 নম্বর কি বলেছিল, গুডস রিটার্ন টু সুনির্বাণ, তাই তো? গুডস কাকে রিটার্ন করেছি, সুনির্বাণকে। তাহলে আমরা কাকে গুডস রিটার্ন করি বলতে পারবি, আমরা কাকে গুডস রিটার্ন করি, যার থেকে গুডস কিনবো সেই গুডস যদি খারাপ বেরোয় তাকেই গুডস রিটার্ন করবো। ধর আজকে আমি তোর থেকে গুডস কিনলাম, গুডস খারাপ বেরোলে তোকে রিটার্ন করবো, তাহলে এটা কি বলে, এটাকে কি রিটার্ন, পারচেস রিটার্ন। এটাকে পারচেস রিটার্ন বলে, ঠিক আছে তো? অনেক সময় গন্ডগোল হয়, অনেকে পারচেস রিটার্ন সেল রিটার্ন বুঝতে পারে না। কিভাবে বুঝলাম, গুডস রিটার্ন করেছি সুনির্বাণ, সুনির্বাণকে কেন রিটার্ন করলাম, নিশ্চয় ওর থেকে কিনেছি তাই তো রিটার্ন করলাম। তা সুনির্বাণকে রিটার্ন করেছি, তাহলে কি লিখবো, সুনির্বাণ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস রিটার্ন। কত হবে, 1,000, 1,000 লেখ। 3 নম্বর, 3 নম্বর লেখ, সুনির্বাণ অ্যাকাউন্ট ডেবিট 1,000 টু পারচেসেস রিটার্নের জায়গায় কেউ রিটার্ন আউটওয়ার্ড লিখতে পারে। লাস্ট পয়েন্ট, পেড স্যালারি ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2000, তাহলে জার্নাল কি হবে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2,000, 2,000। হয়ে গেল, প্রথম অঙ্কটা কমপ্লিট। তাহলে দেখেছিস, 3-এর দাগের 1-এ কম্পালসারি দিয়েছিল, এর সঙ্গে কোনো অপশনাল দেয়নি। এবার 2-এর দাগে কি দিয়েছিল, একটা থিওরি দিয়েছিল, ক্যাশ ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্টের পার্থক্য লেখো। এর সঙ্গে অরে দিয়েছিল কি, ট্রায়াল ব্যালেন্স, অরে দিয়েছিল ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স করেছিস, মিলেছে? ঠিক আছে, তো চ আমি ট্রায়াল ব্যালেন্স করি। ট্রায়াল ব্যালেন্সে কি লিখতে হয়, প্রথমে ইন দা বুকস অফ, লিখ ইন দা বুকস অফ, নাম তো বলেনি, ডট 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 দেবো। তারপর লিখবো ট্রায়াল ব্যালেন্স, তারপর লিখবো কি, ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন, ডেট বলেছিল কিছু, কি বলেছিল, 31/12/19, লিখ অ্যাজ অন 31/12/19।
ডেবিট ক্রেডিট লিখবো রুপিস রুপিস, এখানে লিখবো কি লেজার ভলিউম, এখানে লিখবো নেমস অফ অ্যাকাউন্ট, আর এখানে লিখবো কি সিরিয়াল নাম্বার। ঠিক আছে তো, প্রথমে এক একটা করে পয়েন্ট বলতো লিখি। নাম্বার 1 ক্যাপিটাল, নাম্বার 2 কি বলেছিল? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, নাম্বার 3 ডেটার্স, নাম্বার 4 কেইটার্স, opening stock, নাম্বার 5 ওপেনিং স্টক, salary, স্যালারি কত 7 কত কি আছে? sale, সেলস cost, 8 cost of goods sold, কস্ট অফ গুডস সোল্ড। আর তো কিছু নেই? না আরেকটা আছে closing stock, আচ্ছা 9 নম্বর ক্লোজিং স্টক। এবার দেখ একটা করে লিখি ক্যাপিটাল কি, ক্যাপিটাল তো ক্যাপিটালই হয় জানি। ক্যাপিটালে অ্যামাউন্ট কত বলেছিল? 4 lakh, 4 লাখ টাকা। ক্যাপিটাল কেইটে বসে জানি আমরা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটা আমাদের কি অ্যাসেটস, এগুলো জেনে রাখবি। হ্যাঁ, কখনো পরীক্ষা হলে যদি ট্রায়াল ব্যালেন্স লিখতে বলে না, রিজন দিবি, অবশ্যই রিজনটা লিখবি পাশে ব্র্যাকেটে, রিজনটা লিখবি কেন, কারণটা লিখবি। অ্যাসেটস কত টাকা বলেছে? 2 লাখ টাকা, ডেবিটে বসাবো। ডেটার্স এটা অ্যাসেটস কত টাকা? 3.5 lakh টাকা, ডেবিটে বসাবো। কেইটার্স লাইবিলিটি 2 lakh টাকা, কত টাকা? 2 লাখ টাকা, কেইটে বসাবো। ওপেনিং স্টক এক্সপেন্সেস টাকা আমি শুনতে চাইছি না এখন। স্যালারি এক্সপেন্সেস কত টাকা? 2.5 lakh টাকা, 2.5 লাখ টাকা, ডেবিটে বসাবো। সেলস রেভিনিউ ইনকাম কেইটে বসাবো, কত টাকা? 10 লাখ টাকা। কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্সেস টাকা বলবি না। ক্লোজিং স্টক অ্যাসেটস টাকা বলবি না। ঠিক আছে তো, হয়ে গেল তো? চল খেলা হচ্ছে, এখানেই খেলা আছে অঙ্কটার মধ্যে, খুব সুন্দর অঙ্ক সেট করেছিল। দেখ এই যে ওপেনিং স্টক মার্ক করলাম, কস্ট অফ গুডস সোল্ড মার্ক করলাম, আর ক্লোজিং স্টক মার্ক করলাম। অঙ্কের মধ্যে কিছু ছিল না, শুধু এইটাই পয়েন্ট বলার ছিল। আগে কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা বলে দিচ্ছি, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা বলছি। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা বলতে পারবি? জানিস কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কত সুন্দর, ইজি জিনিস। দেখ তোকে বলেছি কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা কি। আরে তুই কস্ট শিটও করেছিস তো, র মেটেরিয়াল কনজিউম, র মেটেরিয়াল কনজিউমড যে ফর্মুলা ছিল এটাও তাই হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা হবে ওপেনিং স্টক। ভালো করে লেখ, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক closing stock, দ্বারা যোগ পারচেসেস, যোগ পারচেসেস। ঠিক আছে তো, করে যেটা বেরোবে তার থেকে যদি আমরা ক্লোজিং স্টক বাদ দিই, যেটা বেরোবে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। কি বললাম? ওপেনিং স্টকের সঙ্গে পারচেস যোগ করব, যোগ করে যদি ক্লোজিং স্টক বাদ দিই, যে ভ্যালুটা বেরোবে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। বোঝা গেল? কি বললাম নাকি বুঝিস নি? মনে রাখতে হবে, অন্য কিছু বললে হবে না। কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা এটাই। এটা একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা হয়, বাট এই অঙ্কে জানাতে হবে। আরেকটা ফর্মুলা সেল থেকে জিপি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়। সেল থেকে জিপি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়। ঠিক আছে? আরে তুই ফাইল এখন করেছিস না? তো শিখেইছি, ফাইল এখন করেছিস না? ট্রেডিং, এখানে কি লিখতি? সেলস। এখানে কি লিখতি? ক্লোজিং স্টক। এখানে কি লিখতি? ওপেনিং স্টক। তাই তো, এখানে কি লিখতি? পারচেস। ঠিক আছে, আর এখানে লিখতি জিপি। তাহলে কি বললাম আমি? আমি বললাম এটা যোগ এটা, এই দুটো যোগ করে এটা বাদ দিলি কস্ট অফ গুডস সোল্ড। আর একটা ফর্মুলা, কেউ এটা থেকে এটা বাদ দিল, দুটো ফর্মুলা, দুটো ফর্মুলা, কেউ এই দুটো যোগ করে ওটা বাদ দিতে পারে ক্লোজিং স্টক, এবার এটা থেকে এটা বাদ দিলে ক্লোজিং স্টক হয়। তো আমাদের ফাইনাল এখন করছি না, আমাদের এটা দরকার ক্লোজ
স্যার কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা এটা বলে দিলাম। কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা কি লেখা আছে? ওপেনিং স্টকের সঙ্গে পারচেজ যোগ করে ক্লোজিং স্টক হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড ওরা তোকে করে দিয়েছে, ওরা তোকে কস্ট অফ গুডস সোল্ড করে দিয়েছে। ভালো করে শোন, ওরা তোকে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিয়েছে। পারচেজ দিয়েছে অঙ্ক? না, পারচেজ দেয়নি, ওরা তোকে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিয়েছে। তো মানে এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে দেখ, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কি? স্যার ওপেনিং স্টক, স্যার পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। অর্থাৎ যখন কস্ট অফ গুডস সোল্ড ওরা করেছে, ওরা কি ক্লোজিং স্টক নিয়েছে কি নেয়নি? মাইনাস ক্লোজিং স্টক, তার মানে ক্লোজিং স্টক নেয়নি। বুঝিসটি কি বললাম? কস্ট অফ গুডস সোল্ড যখন ক্যালকুলেট করে, তখন ক্লোজিং স্টক নিয়েছে কি নেয়নি? মাইনাস আছে মানে নেয়নি। তাহলে এখন নিতে হবে। তাহলে কি বুঝতে পারলি? যদি কোশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড থাকে, তাহলে ক্লোজিং স্টক নিবি কি নিবি না? কেন নেব? কারণ মাইনাস করা আছে। নেয়নি তো তাই নেব। প্রশ্ন হলো স্যার ওপেনিং স্টক নেবো কি নেবো না? অলরেডি নিয়ে নিয়েছে। কস্ট অফ গুডস সোল্ড, এই দেখ কস্ট অফ গুডস সোল্ড যে অ্যামাউন্ট যে কোশ্চেনে বলেছে, তার মধ্যে তো অলরেডি নিয়ে নিয়েছে টাকাটা। ভালো করে বোঝ, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডের যে টাকা কোশ্চেনে দিয়েছে, তার মধ্যে ওপেনিং স্টক তো অলরেডি নিয়ে নিয়েছে। কস্ট অফ গুডস সোল্ড অ্যামাউন্টটা বেরিয়েছে কি করে? ওপেনিং স্টক নিয়েই তো বেরিয়েছে। বুঝতে পারলি তো? তাহলে ওপেনিং স্টক নেওয়া দরকার, ওপেনিং স্টক নেবো না। কি নেয়নি ও? কি নেয়নি করার সময়? ক্লোজিং স্টক নেয়নি, ক্লোজিং স্টক নেব। তাহলে বুঝতে পারলি? তাহলে কি জিনিস জানতে পারলি? যে কোশ্চেনে যদি কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দেয়, তাহলে ওপেনিং স্টক নেবো না। তা কেন নেবো না? যেহেতু অলরেডি নিয়ে নিয়েছে। কি নেবো? ক্লোজিং স্টক। কেন নেবো? যেহেতু ক্লোজিং স্টক নেয়নি। ক্লোজিং স্টক আসবে। স্যার কোথায় বসবে ক্লোজিং স্টক? তো অ্যাসেট। কত ছিল ক্লোজিং স্টক? 2 লাখ টাকা। অ্যাসেট ডেবিটে বসে 2 লাখ টাকা। কস্ট অফ গুডস সোল্ড কি খরচা, তাই তো? কোথায় বসবে খরচা? ডেবিটে বসবে। কত টাকা? কস্ট অফ গুডস সোল্ড 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা। আর ওপেনিং স্টক নেবো না তো। হুম। বোঝা গেল তো? যোগ কর। এতে যদি আমার অ্যান্সার যদি নাও মেলে, তবু আমি বলবো বারবার বলছি এটাই ঠিক, এটা অরিজিনাল রুল। আমি রুলটা বললাম অরিজিনালি। 2 লাখ আর 3 লাখ যোগ করে কত? 5 লাখ 50, 5 লাখ 50, 6 লাখ, 6 লাখ 2 8 লাখ, 8 আর 7 15 লাখ, 15 আর 2 17 লাখ 50 হাজার, তাই তো? 16 লাখ হচ্ছে কি? কোন দিকে? এইদিকে হচ্ছে 17 লাখ 50 হাজার, তাই তো ডেবিটে? এইটা 10 আর 2 12 আর 4 16 লাখ। তার মানে এই দিকে কি হচ্ছে? 1.5 লাখ টাকা শর্ট পড়ছে। এই দিকে কি হচ্ছে? 1.5 লাখ টাকা শর্ট পড়ছে। এটা সাসপেন্স দিয়ে মেলাবো। কিন্তু তোদের বইতে যে এটা অঙ্ক করেছে, বইয়ে কি করেছে জানিস তো? বইয়ে বলছে যে না, এটা হবে না। বাট আমি কখনো বইটাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। এটা রুল, আমি এটা বললাম সেটা হচ্ছে রুল। বাট বইতে কি কনসেপ্ট কাজে লাগিয়েছে আমি জানি না। কি কনসেপ্ট কাজে লাগিয়ে অঙ্কটাকে অ্যান্সারটাকে মিলিয়েছে। ঠিক আছে তো? বই বলছে দুদিকেই 16 লাখ হবে। বই কি বলছে শুনছিস? এটা বুঝেছিস তো? এটাই করবি, এটাই করবি, ওটা অরিজিনাল নিয়ম। বই বলছে ওপেনিং স্টক নেবে, মানে কোনো মানেই নেই। বই বলছে তুমি ওপেনিং স্টক নাও, তো বইতে করেছে অ্যান্সার, বলছে ওপেনিং স্টক নাও। কি বললাম বুঝতে পারলি তো? ওপেনিং স্টক নিয়েছে বইতে। ওপেনিং স্টক কত ছিল বল? ফিনান্স হবে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। ধর আমি কিছুক্ষণ সময়ের জন্য বলছি হয়ে গেছে, আমাদের করা হয়ে গেছে তো, আমাদের করা হয়ে গেছে। দেখ আমি সাসপেন্স দিয়ে মিলিয়ে দিলাম 1.5 লাখ টাকা। এবার বইতে কি করেছে দেখ, শুনিয়ে দিচ্ছি। তো বলে দিচ্ছি, বইতে বলছে ওপেনিং স্টক নাও 2.5 লাখ টাকা। ধর লিখিস না, আমি জাস্ট বোঝাচ্ছি। ওপেনিং স্টক নিলাম 2.5 লাখ টাকা, ঠিক আছে তো? কস্ট অফ গুডস সোল্ড কত ছিল? বললাম তো 7.5 7.5 লাখ টাকা ছিল। ও বলছে কস্ট অফ গুডস সোল্ড না, তুমি 5 লাখ টাকা, 5 লাখ 50 হাজার টাকা নাও, ক্লোজিং স্টক নিও না। ব্যাস, তুই দেখ তাতে মিলিয়ে আছে। দেখ এই করেছে বইতে। তাহলে কত হচ্ছে? 2 লাখ আর 3 লাখ, 5 লাখ, 5 লাখ 2 লাখ, 7 লাখ, 7 লাখ 8 লাখ, 8 লাখ 9 লাখ, 9 লাখ আর 7 লাখ 16 লাখ। তাহলে মিলিয়ে যাচ্ছে। বাট কোনো মানে নেই, লজিকই নেই এখানে কোনো। বুঝতে পারলি? এটা পুরো আমার ভুল লেগেছে। বইতে এটা করেছে আমার পুরো ভুল লেগেছে, গোজামিল দিয়ে অ্যান্সার মেলানো লেগেছে। এটা আমার টোটালি গোজামিল লেগেছে। বাট আমি যেটা করলাম এটাই পারফেক্ট। বুঝতে গেছি। 17 লাখ 50, দেখ এদিক শোন, ডেবিটের 17 লাখ 50, ক্রেডিট 16 লাখ হচ্ছে, তাহলে 1.5 লাখ টাকা শর্ট পড়ছে, 1.5 লাখ টাকা সাসপেন্স দিয়ে মেলাবো। এটা 10 লাখ। আর আমাদের নাম্বার কাটতে পারবে না। এদিক শোন, কি হয়েছে? কি সমস্যা কোথায়? সমস্যা নেই তো কোনো? তাহলে কি তোর কোনো সমস্যা থাকলে বল আমাকে। যদি এখানে পরীক্ষার হলে তোকে লিখে দিতে হবে, নাহলে নাম্বার কাটবে। কারণ কি, কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা কি? কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা লিখতে হবে। কি বললাম বল? ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক। ঠিক আছে তো? তো লিখতে হবে, তারপরে নোট দিতে হবে। তোকে এই নোটটা দিলে নাম্বার কাটবে না। তোকে নোট দিতে হবে যে অলরেডি ওপেনিং স্টক ইনক্লুডেড, অলরেডি ওপেনিং স্টক ইনক্লুডেড। ঠিক আছে? তাই আর ওপেনিং স্টক নেবো না।
কিন্তু ক্লোজিং স্টক এক্সক্লুডেড, তাই ক্লোজিং স্টক নেবো, কোনো নাম্বার কাটতে পারবে না, এই কথাটা লিখতে হবে তোর পরীক্ষায়, ঠিক আছে তো, না নাম্বার কেটে নেবে, কারণ বইয়ে তো উল্টো পাল্টা অ্যাজাম্পশন করেছে। করেছে তো 16 লাখ ভালো মার্ক। হয়েছে, পরের অঙ্কে যাবো। পরের অঙ্কে দেখ বিআরএস 3-এর দাগে, 3-এর দাগে বিআরএস দিয়েছিল। দেখ শোন, বিআরএস এর অঙ্কটা দিয়েছে, কি বলছে, বলছে ব্যাংক কালাম অফ ক্যাশ বুক, ঠিক আছে তো, শো আ ক্রেডিট ব্যালেন্স 5,000 টাকা, শো আ ক্রেডিট ব্যালেন্স 5,000 টাকা। কি হয়েছে বল, আমাকে বল, আমি তো বলেইছি তাহলে। ক্যালকুলেশনটা তাই জন্য। কিসের ক্যালকুলেশন, কোন ক্যালকুলেশন? ওই যে এখানে বলতে কি ভাবে হচ্ছে, এটি যোগ কর, যোগ করে লেখ, স্যার র মেটেরিয়াল কনজিউমটাকে লিখতে পারবো না? যোগ করে হুম, অসুবিধা হলে আমাকে দে, আমি করে দিচ্ছি, কোন জায়গায় কোনো কি ডাউট থাকলে বল। ও তো কাটাকাটি করেছে, ওর খাতা দেখছিস কেন, তো ও তো প্রচুর কাটাকাটি করেছে। মাইনাস করলে ডেল্টা যোগের সঙ্গে ডিফারেন্সিয়েশন কত বলছে টাকা বলবা? 1.5 লাখ টাকা। 1.5 লাখ বলেছেন না? হুম, 1.5 লাখ খবর এই তো দেখ আমি করেছি, দেখ এই দেখ, এই দেখ দেখ, আমি ডেবিট বলছি, তুই মিলিয়ে নে। 2 লাখ টাকা, 3,50,000, ঠিক আছে, স্যালারি 2.5 লাখ টাকা, তারপরে কস্ট অফ গুডস 7.5 লাখ টাকা, ঠিক আছে তো। এবার ওইদিকে হচ্ছে 4 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা আর 1.5 লাখ টাকা, টোটাল 17,50,000 টাকা। বেশ হয়ে গেল, কি সমস্যা ছিল আমাকে বল, আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। আচ্ছা, যেটা বলছিলাম বিআরএস বলছে ব্যাংক কলাম অফ ক্যাশ বুক শো আ ক্রেডিট ব্যালেন্স। মন দিয়ে শুনবি কি বলতে চাইছে, কোশ্চেনটা লাইনের মানে বুঝতে হবে। খুব সুন্দর অঙ্ক দিয়েছিল বিআরএস 2022 সালে। বলছে ব্যাংক কলাম, আমরা ক্যাশ বুক করতাম, ক্যাশ বুকে দুটো কলাম করতাম, মনে পড়ে, একটা ক্যাশ কলাম একটা ব্যাংক কলাম। তো বলছে ব্যাংক কলাম ক্যাশ বুক শো আ ক্রেডিট ব্যালেন্স। এই দেখ, আমি তোকে দাগ কেটে দেখাচ্ছি, অঙ্ক করছি পরে। ক্যাশ বুক করতাম, মনে পড়ে তো, এখানে একটা ক্যাশের, দেখ এদিক থেকে এরকম করতাম না, ক্যাশ বুকে ডবল কলাম, একটা ক্যাশের ঘর একটা ব্যাংকের ঘর, একটা ক্যাশের ঘর একটা ব্যাংকের ঘর। কি বলেছে লাইনটা পর, বলছে স্যার, বলছে ব্যাংক কালাম, দেখ ব্যাংক কালাম মানে কোন ঘরটা, এই ঘরটা ব্যাংক কালাম, গোল করলাম, ব্যাংক কালাম অফে ক্যাশ বুক, ক্যাশ বুক খুলেছি, ক্যাশ বুকের ব্যাংক কালাম শো আ ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স মানে কোনটা, এটাও ডেবিট সাইড, ক্রেডিট সাইড। তো ক্রেডিট ব্যালেন্স মানে কোনটা, আমরা যখন ক্যাশ বুক করতাম, ক্যাশ বুকটাকে বলা হতো, ক্যাশ বুককে বলতাম ডেবিট ব্যালেন্স। ক্যাশ আগের দিন তো অঙ্ক করলাম, কালকে তো অঙ্ক করলাম, ক্যাশ বুকে লেখা থাকতো ক্যাশ ইন হ্যান্ড, তুই কোন দিকে লিখতি, ক্যাশ বুকের ডেবিট দিকে লিখতি না, টু ব্যালেন্স বিডি বলে, ওটাকে বলতো ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ। ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংকে যত টাকা ছিল তার থেকে তুই অতিরিক্ত টাকা তুলে, এটাকে বলে ব্যাংক ওভারড্রাফট। তো যখনই তুই যখন কোশ্চেন পেপারে আমরা ক্যাশ বুক ইয়ারে অঙ্ক করেছিলাম, লেখা ছিল ব্যাংক ওভারড্রাফট, তুই কোথায় লিখতি, তখন লিখতি বাই ব্যালেন্স বিডি বলে, মনে করার চেষ্টা কর, বাই ব্যালেন্স বিডি বলে এই ব্যাংকের ঘরে টাকাটা লিখ, মনে পড়ছে তো। তার মানে এই লাইনটার মানে হচ্ছে ওকে ব্যাংক ওভারড্রাফট বলাও যা, আর যদি বলে কি বলেছে এখানে লাইনটা, ব্যাংক কলাম অফ ক্যাশ বুক শো আ ক্রেডিট ব্যালেন্স 5,000 টাকা, লাইনের মানে একই। তার মানে এই লাইনটা বলেছে তোর ব্যাংকে যত টাকা ছিল তার থেকে তুই 5,000 টাকা অতিরিক্ত তুলে নিয়ে যেতে, ব্যাংক ওভারড্রাফট বলেছে। বুঝেছিস কি বললাম, লাইনটা ঘুরিয়ে দিয়েছে, বাট কতটা বুঝতে পারলি এটা খুব জরুরি। বুঝতে পারলি কি বলেছে, কি বললাম? এদিকে এই অন্যতে তাকাতে হবে না, আমি যেটা বলছি আমার কথা শোন। প্লাস আর মাইনাস, তাহলে কি লিখতাম আমরা, এটা কি ব্যাংকে ব্যালেন্স আছে নাকি ওভারড্রাফট ব্যালেন্স? ওভারড্রাফট ব্যালেন্স, তাহলে লেখ ওভারড্রাফট ব্যালেন্স, লেখ ওভারড্রাফট ব্যালেন্স, লেখ ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ক্যাশ বুক ওয়াইজ তোর ওভারড্রাফট ব্যালেন্স কত আছে বল, 5,000 টাকা। তাহলে এটা তোর কাছে ফেভারেবল নাকি আনফেভারেবল? আনফেভারেবল, তাহলে মাইনাসে বসবে। কত টাকা, 5,000 টাকা। এবার এক একটা করে পয়েন্ট লিখতে হবে, তুলতে হবে পয়েন্ট। কি কি বলেছে প্রথম পয়েন্ট, বলছে বি বলেছে ব্যাংক চার্জেস 200 টাকা নট এন্টার ইনটু ক্যাশ বুক। এ দেখ কোন বই থেকে কোন বই যাচ্ছে, ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি। বলছে ব্যাংক চার্জেস, তো ব্যাংক চার্জেস হলে
সবার প্রথম কাজ করে কে? ব্যাংক চার্জেস হলে ব্যাংকে যে তুই যে ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলেছিস, ব্যাংক চার্জ কাটে, জানিস? ব্যাংকে একটা চার্জ কাটে। তাহলে ব্যাংকে টাকাটা কাটে কে? ব্যাংক কাটে। ব্যাংক কাটে। তাহলে এই খবরটা সবার প্রথম কে জানবে? ব্যাংক জানবে। ব্যাংক জানবে মানে পাসবুক জানবে। তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? ব্যাংক চার্জ পেলে, ব্যাংক চার্জেস কাটলে ব্যাংকের ব্যালেন্স কমে যায়। তাহলে পাসবুক কমে যাচ্ছে। ঠিক আছে? আর ক্যাশবুক কোথায় আছে? ক্যাশবুক এরকম জায়গায় আছে। ঠিক আছে? ক্যাশবুক এরকম জায়গায় আছে। কি বলেছে? নট এন্টার ইনটু ক্যাশবুক। ক্যাশবুকে এন্ট্রি করেইনি। তাহলে কি করতে হবে? তাহলে ক্যাশবুক, স্যার ক্যাশবুক কমাতে হবে। তাহলে মাইনাস। কত টাকা মাইনাস হলো বল? 200 টাকা। বি নম্বর পয়েন্টে তোমার মাইনাস হবে কত? 200 টাকা। বুঝতে পারছিস ব্যাপারটা? খুব সুন্দরভাবে হয়ে গেল ইজিলি। আমি লেখালেখি করে লিখবো, লেখাটা তোরা লিখে নে। আচ্ছা চল লিখেই দিচ্ছি। লেখ, ব্যাংক চার্জেস নট এন্টার্ড ইনটু ক্যাশবুক। লেখ, ব্যাংক চার্জেস not entered into cashbook. ব্যাংক চার্জেস নট এন্টার্ড ইনটু ক্যাশবুক হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করতে গেলে খুব বোঝাতে সুবিধা হবে। কোনো পয়েন্ট হলে আমি ওটাকে খুব ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে? যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, কাস্টমার জিজ্ঞাসা করে দেখে টুকে নিয়ে লাভ নেই। জিজ্ঞাসা করবি যে এই জায়গাটা বুঝতে অসুবিধা, আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। জিজ্ঞাসা করবি, কোনো সমস্যা নেই। সি নম্বর পয়েন্ট কি বলেছে? চেক অ্যামাউন্টিং টু রুপিস 32,500 ডিপোজিটেড। তার মানে 32,500 টাকার চেক ডিপোজিট করেছিস, তার মধ্যে 28,000 টাকার চেক ক্লিয়ার হয়েছে। ব্যাস। তাহলে এবার দেখ, এখানে দেখ, রাফটায় আয়। রাফটায় কি বলছে? ধর আমি এখানে বসে ধর পড়াচ্ছি, আমার ধর কেউ ধর আসলো, আমার কোনো কাস্টমার এসে আমাকে ধর একটা চেক দিয়ে গেল। দিতেই পারে। কেন চেক দেবে? তুই ভাব কেন চেক দেবে? ওকে টাকা পেতাম, ও আমাকে চেক দিয়েছে। তাহলে চেকটা দিলাম, চেকটা নিয়ে কি করবো? চেকটা নিয়ে ব্যাংকে জমা করবো। ব্যাংকে জমা করেছি, চেকটা নিয়ে ব্যাংকে জমা করেছি, ব্যাংকের ড্রপ বক্সে ফেলে দিয়েছি। তাহলে এই যে, তাহলে আমি আজকে চেক পেলাম, ভালো করে শোন, আজকে আমি চেক পেলাম, সাপোজ আজকে রোববার, আজকে আমি চেক পেলাম, তাহলে ব্যাংকে গিয়ে ফেলবো কবে? ধর সোমবার আমি ব্যাংকে ফেলবো। তাহলে সবার প্রথম আমার যে বিজনেস, আমার যে অ্যাকাউন্টেন্ট আছে, সে কবে এন্ট্রি করবে? যেদিন চেক এসেছে সেদিন। তুই ক্যাশ বুক করেছিস তো? যেদিন চেক এসছে ও সেদিনই এন্ট্রি করবে। কোথায় রাখেছে চেকটা? ক্যাশ বুকে রেখেছে। ঠিক আছে তো? ও এন্ট্রি করবে, ওই দিন এন্ট্রি করবে। কিন্তু ব্যাংকে জমা করেছি কবে? কালকে জমা করেছি, মানে সোমবার দিন ব্যাংকে জমা করেছি। তাহলে ব্যাংকে সোমবার জমা করলে ব্যাংক কি সোমবারই ক্লিয়ার করে? ব্যাংক 3 দিন সময় নেয় চেকটা ক্লিয়ার করতে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে সবার প্রথম এন্ট্রি কে করবে? ক্যাশবুক করবে। তাহলে আমি কারোর থেকে চেক পাচ্ছি না, সেই টাকাটা ব্যাংকে পড়ছে, আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? ঠিক আছে? ব্যাংকের ব্যালেন্স বাড়বে। বুঝতে পারছিস তো? তাহলে ক্যাশবুকের ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, এখানে হচ্ছে। কিন্তু পাসবুক এখনো ক্লিয়ারই করেনি। ভালো করে এন্ট্রিটা পড়, কি বলেছে? বলছে 32,500 টাকার চেক পেয়েছি, যে জায়গাটায় ব্যাংকে জমা করেছি, ব্যাংক 28,000 টাকা ক্লিয়ার করে দিয়েছে। আমাদের নিয়ম হচ্ছে যে কতটা ক্লিয়ার হয়নি সেটা নিয়ে করতে হয়। ক্লিয়ার হলে কোনো সমস্যা নেই। ব্যাংক ক্লিয়ার করেনি কত টাকা এখনো? 4,500 টাকা ক্লিয়ার করেনি। বোঝা গেল? ব্যাংকে আমি 32,000 টাকা চেকই জমা করেছি, কিন্তু ব্যাংক 28,000 টাকা ক্লিয়ার করে 4,500 টাকা ক্লিয়ার করেনি। তাই তো? তাহলে 4,500 টাকার কথা বলছি। ক্যাশবুকের ব্যালেন্স এরকম জায়গায়, পাসবুকের ব্যালেন্স এরকম জায়গায়। তাহলে কি করতে হবে? কি করলে দুটো বই ইকুয়াল হবে? স্যার কোন বই চেঞ্জ করবো সবসময়? আমি বলেছি ক্যাশবুক, মানে লেফটটাকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে? তাহলে ক্যাশবুকটা কি করতে হবে বল? কমাতে হবে। কত টাকা কমাবো বল? 4,500। সি। বিআরএস খুব সিম্পল জিনিস। অন্যান্য চ্যাপ্টারের চেয়ে, মানে অ্যাকচুয়ালি বিআরএস বোঝার ব্যাপার, যে সুন্দর বুঝতে পারে না তার কাছে ক্যাশবুকের চেয়েও বিআরএস ইজি। মুখস্থ করে এটা ক্যাশবুক করতে খুব সময় নেয়। ক্যাশবুক দাগ কাটো রে, তারপর পুরো ডিটেলসটা পড়ে লেখো, তারপর ন্যারেশন লেখো, ব্যালেন্সিং টানো। আর এটার ব্যালেন্সিং তো তোর মুখোমুখি হয়ে যাবে। ক্যাশবুকে যে বিআরএস অনেক ইজি, কিন্তু বিআরএস অনেকে ভয় পায়, বিশাল ভয় পায় বিআরএস। তাহলে দেখ, লেখ, কি লিখবি এটা? চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার্ড। তারপর ধর মোটামুটি ধর অনেকে বিআরএস না খেলেও কিন্তু সুন্দর লিখে দিতে হবে। ধর কোনো বন্ধু ধর পড়ে যায়নি,
স্যার বললে বল না কোন কোন আইটেম কি কি হবে, মোটামুটি একটু নলেজ জানে, বলছে এটা এটা প্লাস হবে এটা মাইনাস হবে, ব্যাস হয়ে গেল, শেষ হয়ে গেল। তো আমার কাছে আচ্ছা দেখ শোন, বিআরএস হয়ে গেল, এটা মানে এই পয়েন্টটা হয়ে গেল। নেক্সট পয়েন্ট কি বলেছে, ডিটটা পুরো প্রতিটা পয়েন্ট বুঝবি, আর ইয়ারে যে কটা আছে 14 থেকে 23 অব্দি সব কটা বিয়ারে সুন্দর করে করি যাবি, সুন্দর করে করি, বারবার করে রিভাইজ করবি। কি করবি বলতো, বাড়িতে আর খাতা খুলে করার দরকার নেই, কি করবি বলতো, একটা গ্রাফ নিবি, তুই শুধু দেখবি যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, আর করা আছে যে মিলিয়ে নিবি ব্যাস, তাহলে তুই বুঝিয়ে যাবি। এবং ইয়ারে যে কটা আছে এগুলো করলেই যথেষ্ট, ইনাফ। বলছে দেখ ডিটটা কি বলেছে, আর ডেটার, ডেটার মানে বুঝিস তো, ধর আজকে ধর আমি একজনের কাছে টাকা পাই, সে নাম কি, তার নাম কি, বলছে মিস ভূমিকা, মিস ভূমিকার কাছে টাকা পাই, ও কি করেছে আমি ওর কাছে টাকা পাই, সাপোজ ধর আমি ধর বলছি, আমি এখন কথা বলছি, ধর আমি এখন পড়াচ্ছি, আমি এখন পড়াচ্ছি, ধর কোনো কোনো স্টুডেন্টের কাছে মাইনা পায়, ঠিক আছে, অনলাইন স্টুডেন্ট, তো অনলাইন স্টুডেন্ট তো আমার হাতে এসে টাকা দেয় না, কি রে শুনছিস তো, কি করে টাকা দেবে অনলাইন স্টুডেন্ট, ও ডাইরেক্টলি ফোন পে করে দেয়, ডাইরেক্টলি অনলাইন, তাহলে সবার প্রথমে এন্ট্রিটা করবে কে, ব্যাংক করবে, কিন্তু আমি কিন্তু একটু পরে জানবো, বুঝলি, আমি একটু পরে জানবো। তো মানে ধর কোনো একজন কাস্টমার ছিল ডাইরেক্টলি, ধর এটা তো এখনকার দিন অনলাইন হচ্ছে, সঙ্গে সঙ্গে জেনে যায়, কিন্তু আগে এমন এক সময় ছিল ডাইরেক্ট কোনো কাস্টমার আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে, যতক্ষণ না আমি ব্যাংকে যাবো ততক্ষণ জানতে পারবো, কি বললাম বুঝতে পারলি তো, তাহলে সবার প্রথম কাজটা করেছে কে, ব্যাংক করেছে, আর পাসবুক করেছে বুঝলাম, তাহলে পাসবুকে ব্যালেন্স বাড়বে না কমবে, কমন সেন্স খাটা, আরে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকছে তোর তো ব্যালেন্স বাড়বে, তাহলে পাসবুকের ব্যালেন্স বাড়ছে এখানে, আর ক্যাশবুক এখানে, তাহলে ক্যাশবুকে কি করতে হবে, বেশ হয়ে গেল, শেষ, যোগ করতে হবে, ডি কত টাকা বল, 5,500 ঠিক আছে তো, কি পয়েন্ট ছিল দেখ, ডেটার ডিপোজিটেড ডাইরেক্টলি ইনটু ব্যাংক, বা লাইক মিস ভূমিকা, এরকম লিখতে মিস ভূমিকা ডাইরেক্টলি ডিপোজিট ইনটু ব্যাংক 5,500 টাকা। লাস্ট পয়েন্ট বলছে আউট অফ চেক ইস্যুড, যতগুলো চেক ইস্যু করা হয়েছিল, শুনছিস তো? মার্চ মাসে যতগুলো চেক ইস্যু করা হয়েছিল তার মধ্যে 7,000 টাকার চেক মার্চের মধ্যে ক্লিয়ার করা হয়, মানে ধর সাপোজ ধর আমি অনেকগুলো চেক দিয়েছি, অনেক চেক দিয়েছিলাম, সব চেক ক্লিয়ার হয়ে গেল, শুধু একটাই চেক ক্লিয়ার হয়নি, যেটা 7,000 টাকার চেক, তাহলে বল এটা ভাবতে হবে তোকে, ক্যাশবুক পাসবুক ভাবতে হবে, তাহলে চেক ইস্যু করলে, কালকেও বলেছিলাম চেক ইস্যু করলে ক্যাশবুক পাসবুক, কোন বইতে সবার প্রথমে পড়ে চেক ইস্যু করলে, চেক ইস্যু করলে ক্যাশবুক। ধর আজকে আমি ঘরে বসে আছি, এখন ঘরে বসে আছি, একজন আসলো, ও আমার কাছে টাকা পায়, বললো স্যার টাকাটা দিন, টাকাটা পাই, ঠিক আছে একটা চেক লিখে দিই, তাই রোববার চেক লিখে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে তো, তাহলে চেক লিখে দিয়ে দিলাম, তাহলে সবার প্রথম ও চেকটা আজকে লিখে দিলাম, যবে খুশি ব্যাংকে জমা করবো জানার দরকার নেই, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তাই তো, তাহলে ওকে চেক ইস্যু করলাম, মানে আমি ভাবলাম যে ও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে, তাহলে চেক ইস্যু করলে সবার প্রথম এন্ট্রিটা করবে কে, ক্যাশ ক্যাশ বুক করবে, সে ব্যাংকে কি চেকটা ফেলুক বা না ফেলুক, সবার প্রথম ক্যাশ বুক এন্ট্রি করবে চেক ইস্যু করলে, তাহলে ক্যাশ বুক এন্ট্রি করে, তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে, পাসবুক তো এখানেই আছে, ও এখনো ফেলে, তাহলে কি করতে হবে, বাড়াতে হবে, যোগ কর, কি নম্বর পয়েন্ট কি হবে, 7,000 টাকা না, শেষ, লেখ চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড এট ব্যাংক, বাট নট প্রেজেন্টেড এট ব্যাংক, ঠিক আছে তো, কত টাকা, 7,000 টাকা লিখে দিলাম, 5,500 আর 7,000, এবার দেখ যোগ কর টোটাল, প্লাসে যোগ করে হচ্ছে 12,500, মাইনাসে যোগ করে হচ্ছে 5,000 আর 4,000, 9,000, 9,700, তাই তো, তাহলে বড় কোন দিক, 12,500, আর এদিকে 12,500 লিখবো, ব্যালেন্স কত হচ্ছে, 2,800, কি শিখেছিলাম তোদের, ব্যালেন্সটা যে এখন বেরোলো 1,800 টাকা, কোন দিক ব্যালেন্স বেরিয়েছে,
সেম সাইড, ও একটা অ্যান্সার দিল সেম সাইড, প্লাস মাইনাস বলতে হবে না, কোন সাইডে ব্যালেন্স বেরিয়েছে। এই যে এখন যে ব্যালেন্স 2800 টাকা বেরোলো, কোন দিক ব্যালেন্স বেরোলো? ওপেনিং ব্যালেন্স মানে শুরু মানে স্টার্টিং ব্যালেন্স যেই দিক ছিল সেই দিকে ব্যালেন্স বেরিয়েছে, তার মানে কি সেম দিকে ব্যালেন্স বেরিয়েছে। যদি সেম দিকে ব্যালেন্স বেরোয় তাকে কি শিখিয়েছিলাম? সেম দিকে যদি ব্যালেন্স বেরোয়, আমি আগের দিন অঙ্ক করাছিলাম, যদি অপোজিট সাইডে ব্যালেন্স বেরোয় তখন তাকে সেম ব্যালেন্স বলে। তাহলে এখন কোন দিকে ব্যালেন্স বেরিয়েছে? সেম সেম দিকে ব্যালেন্স বেরোলে তাকে বলে অপোজিট ব্যালেন্স। আমি এখানে লিখে দিচ্ছি, তো সুন্দর শুনে রাখ। অপোজিট সাইডে যদি ব্যালেন্স বেরোয়, ঠিক আছে, অপোজিট সাইডে যদি ব্যালেন্স বেরোয় তাকে বলে সেম ব্যালেন্স। স্যার মানে এই যে তোর এন্ডিং ব্যালেন্স বেরোলো, তোর কোন দিকে ব্যালেন্স বেরিয়েছে? কোন দিকে ব্যালেন্স বেরিয়েছে? অপোজিট সাইডে ব্যালেন্স বেরিয়েছে না না, অপোজিট সাইডে যদি ব্যালেন্স বেরোয় তখন তো সেম ব্যালেন্স। স্যার আর যদি সেম সাইডে ব্যালেন্স বেরোয়, সেম সাইডে যদি ব্যালেন্স বেরোয় তখন হয় অপোজিট ব্যালেন্স। তাহলে সেম সাইডে ব্যালেন্স বেরিয়েছে, ব্যালেন্সটা কোন দিক? সেম দিকে বেরিয়েছে, তাহলে অপোজিট ব্যালেন্স মানে ওভারড্রাফটের অপোজিট কি হয়? ব্যাংক ব্যালেন্স। তাহলে লিখো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। গেল শেষ, বুঝতে পারলি? তাহলে এর সাথে একটা থিওরি অড দিয়েছিল, দেখ কত সুন্দর ইজি পেপার করেছিল। বলেছিল পারচেস বুকের সঙ্গে পারচেস অ্যাকাউন্ট পার্থক্য লেখো। 4 দাগে দিয়েছিল স্টেট টু অ্যাডভান্টেজ টু ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, এটাও ঠিক ছিল। এবার গ্রুপ ডি তে চলে আয়, ডে বুক। আচ্ছা গ্রুপ দিয়ে চলে আয় ডে বুক। কি বলেছে? বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার আ সেলস ডে বুক অফ দেবপ্রিয় ট্রেডার্স। কি বলেছে? দেবপ্রিয় ট্রেডার্স এর বলেছে, বলছে 2019 জানুয়ারি 2 সোল্ড টু গ্রিন টি কোম্পানি 3 চেস্ট অফ টি ফর ₹700 লেস স্টেট ডিসকাউন্ট at 5%। তারপর বলছে সোল্ড টু সোমা এন্ড কোম্পানি, কি বলেছিল 2.5, এটা যে 2.5 ডজন পোস্টেজ অ্যালবাম at ₹10 each লেস স্টেট ডিসকাউন্ট at 5%। লাস্ট ওয়ান 9 তারিখ সোল্ড টু ডলি স্টুডিও 5 ডজন ফটোগ্রাফ ফ্রেমস at ₹15 each লেস স্টেট ডিসকাউন্ট 2.5%। ঠিক আছে? তো চাই অঙ্কটা করবো। 2019 3টে ডেট দিয়েছিল, ই বুক করতে বলছে সেলস ডে বুক, জানিস? প্রথমে কি লিখবো? ইন দা বুকস অফ লেখ, দেবপ্রিয় ট্রেডার্স। সেলস ডে বুক, জিএসটির ঘর, প্যাকিং এর ঘর, ঠিক আছে? অফিসে দুটো ঘর করলেই হয়ে যাবে এখানে। লেজার ফলিও, ইনভয়েস নাম্বার আর হচ্ছে ডেট, ঠিক আছে? তো তার মানে তুই কি বললি প্রপার ফরম্যাট, এইগুলো দাগগুলো কাটবি, প্যাকিং আর জিএসটির ঘরটা করবি। সঙ্গে থাকুক বা না থাকুক জিএসটি, ঠিক আছে? তো এখানে লিখবি প্যাকিং অ্যান্ড ফ্রেট, ঠিক আছে? তো তারপর রুপিসের ঘর, প্রথমে লিখবি কি ইনভয়েস নাম্বার, এখানে লেজার ফলিউ, এখানে লিখবি পার্টিকুলার্স, এখানে লিখবি ডেট। দেখ তুই একটা কোশ্চেন করতে পারিস তোরা, বলি স্যার আপনি আগের দিন না রুপিসের 3টে ঘর করেছিলেন তাই তো, আজকে কেন 2টো ঘর করলেন? দেখ আমি তো একদম সিম্পল কথা বলে দিচ্ছি, কেন এই 3টে ঘর করে না করে 2টো ঘর করলাম। তার কারণ আজকে না জিএসটি প্যাকিং কিছু নেই, যে জিএসটি প্যাকিং থাকলে আমার 3টে ঘর করতেই হবে। তুই দেখ আমি একটা কথা বলছি, তো নর্মাল কথা বলছি, ধর এখানে ধর 10 টাকা, এখানে 10 টাকা লিখলাম, ডিসকাউন্ট তো 2 টাকা, 10 থেকে 2 বাদ দিলে কত? লাখ টাকা, পাশের ঘরে লিখে দিতে পারছি। কিন্তু তো 10 থেকে 2 বাদ দিলে 8 টাকা হতো, তার সঙ্গে বলেছে আরো 1 টাকা খরচা যোগ হতো, তাহলে 9 টাকা হতো। তখন এখানে 8 টাকা লিখতাম, এখানে প্যাকিং ছিল 1 টাকা, বুঝতে পারলি তো?
তাহলে তোকে মাথায় রাখতে হতো, তাহলে এখানে 8-এর সাথে 1 যোগ করে কত হতো ধর, সরি 8-এর সাথে 1 যোগ করে এখানে লিখতাম 9 টাকা, তার পাশের ঘরে একটা 8 টাকা লিখতাম, এই জন্য এই ঘরটা লাগতো, বুঝলি? এখানে আর যোগের আইটেমটা নেই, জিএসটি বা ইয়ে নেই, প্যাকিং নেই, তাই আর 3টে ঘর করার দরকার হয়নি। এখন তুই বলি স্যার অত বুঝবো না, 3টে ঘর কেটে দেবো, কেটে দিবি, তাহলে ঘরটা ফাঁকা রেখে দিবি, কেটে দিবি, তাহলে ফাঁকা রেখে দিবি। তাহলে লেখ, প্রথম ডেট লেখ, ইয়ার কত ছিল 2019, তাই তো? কি ছিল? জানুয়ারি 2। নাম কি ছিল পার্টির নাম? গ্রিন টি কোম্পানি। লেখ, নাম কি ছিল? গ্রিন টি কোম্পানি, গ্রিন টি কোম্পানি, ঠিক আছে তো? তাহলে কি কি বেঁচেছিলি বল? 3 চেস্ট অফ টি, তাই তো? 3 চেস্ট, 3 চেস্ট অফ টি। তো 3 চেস্ট অফ টি কত কত টাকা দিয়ে বেচেছিলি? 700 টাকা। দেখ এখানে কোশ্চেনে কোথাও বলেনি 3 চেস্ট টি বেচেছি 700 টাকা ইচ, বলেনি কিন্তু, 700 টাকা, ঠিক আছে? 700 টাকা। এবার টেট ডিসকাউন্ট কত বলেছিল? 5%, মাইনাস কর। তো 700 5% করলে কত হয়? 35 টাকা। তো 700 থেকে 35 বাদ দিলে কত হয়? 665, ঠিক আছে? হয়ে গেল। তারপর জানুয়ারি 5 কি বলেছিল? সোমা অ্যান্ড কোম্পানি, আড়াই ডজন অফ পোস্টেজ অ্যালবাম, ঠিক আছে তো? অ্যাট রুপিস 10 ইচ, অ্যাট রুপিস, আড়াইকে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? দেখ, আড়াই ডজন, একটু ভালো করে শুনবি, বলছে আড়াই ডজন পোস্টেজ অ্যালবাম অ্যাট রুপিস 10 ইচ। আড়াই ডজন মানে কত? 1 ডজনে কত পিস হয়? 12 পিস। তাহলে আড়াই ডজন মানে কত? আড়াই ইন্টু 12 30 20 ইন্টু 10 মানে কত? 300 300 টাকা। এর থেকে মাইনাস কর টেট ডিসকাউন্ট, কত পার্সেন্ট? টেট ডিসকাউন্ট কত পার্সেন্ট বলছিলাম, কে বল? কত হলো? 15 টাকা। তাহলে বাদ দিয়ে কত হলো? 285। লাস্ট ওয়ান, 9 তারিখ শেষ হয়ে যাবে এটা। কি বলেছে? ডলি স্টুডিও, লেখ, ডলি স্টুডিও। কি বলেছে? 5 ডজন ফটোগ্রাফ ফ্রেম, লেখ 5 ডজনস, 5 ডজন ফটোগ্রাফ ফ্রেমস অ্যাট দ্য রুপিস 15 ইচ, ঠিক আছে? আবার ডজন বলেছে, তাহলে 5 ডজন মানে কত? 5 ইন্টু 12 ইন্টু 15, তাহলে কত হচ্ছে? 60 ইন্টু 15 করলে কত হয়? 900 টাকা। এর থেকে মাইনাস কর টেট ডিসকাউন্ট, কত টাকা টেট ডিসকাউন্ট কত বলেছিল? 2.5%। 900 হাফ% করলে কত হয়? 2.5, 22.50, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, ধরতে হবে তো। 877.50, টোটাল কত হচ্ছে বল? 665, 285 আর 87750 কত হচ্ছে দেখ? 1828.50 হুম, বল। 18 কত? 78.5 এখানে কত লিখতে বসা ক্যালকুলেটর দে তো একটু। 665 প্লাস 285 প্লাস 877.50 কত হচ্ছে? 1827.50। 1827.50 শেষ হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে তো? তাহলে দেখ 4-এর দাগের 1-এরটা হয়ে গেল,
বুঝছে? প্রত্যেকের কমপ্লিট। এবার 4-এর দাগে 2-এ কি দিয়েছিল? একটা সুইটেবল ক্যাশবুক দিয়েছিল। ক্যাশবুক করবে এবার। দাগ কাট ক্যাশবুকের। ঠিক আছে, ক্যাশবুকে দাগ কেটে নিয়ে তারপর অঙ্কটা করছি। বলেছিল এই দেখ ডে বুকের সঙ্গে ক্যাশবুক অড দিয়েছিল। তুই দেখ ক্যাশবুকটা কতটা বড়, তার মানে পয়েন্টে হয়ে গেছিল, কাজ শেষ। বিআরএস এর সাথে কি অর্থ হবে? অ্যাকচুয়ালি 22-এর পেপারের সঙ্গে তুই কম্পেয়ার করতে পারবি না। ঠিক আছে তো? তো অন্যান্য বছর দেখ, আমি বারবার বলছি যে পরীক্ষায় যে অডের বিআরএস, ক্যাশবুক, ডে বুক আর ট্রায়াল ব্যাচ 4টের মধ্যে পরীক্ষায় 2টো দেবে, যে কোনো একটা করতে। ঠিক আছে? দুটো করতাম না। একটা করতে হবে, 4টের মধ্যে 2টো দেবে, একটা করতে হবে। এটা হচ্ছে তোর বোর্ডের রুল। বোর্ডের রুল বলছি, বোর্ড এইভাবে। এবার সমস্ত স্কুলে বোর্ডের রুল মেনেই কোশ্চেন করতে হবে। আমি যতদূর জানি। এবার দেখা যাক স্কুল যদি তোকে বলে দেয় যে আমি এগুলো কোশ্চেন করবো না, সেটা আলাদা ব্যাপার, সেটা তাদের ব্যাপার। এটা হচ্ছে বোর্ডের রুল। বাট কোশ্চেন তো করতেই হবে, নাহলে কিছু তো দেবে অঙ্ক, তো দিতে তো হবে। সেটা ক্যাশবুকে দাগ কাট। প্রথমে কি লিখবো? ইন দা বুকস অফ। দেখে নি ইন দা বুকস অফ কি হবে। ইন দা বুকস অফ, দেখ তো নাম কি ছিল? ইন দা বুকস অফ মিস্টার সেন। তারপর কি লিখবো? ক্যাশ বুক, ডাবল কলাম। তাই তো? ক্যাশ বুক তো ডাবল কলামই হয়, জানিস। ক্যাশের ঘর, ব্যাংকের ঘর, ক্যাশের ঘর, ব্যাংকের ঘর, ডেটের ঘর, ডেটের ঘর। এখানে লেজার ফলিওর ঘর, এখানে লেজার ফলিওর ঘর। আর একটা কথা তোকে বলে দিচ্ছি, অনেকে না, যেটা আমি তোকে বারবার ক্লাসে করার সময় বলেছিলাম, তুই ভাউচারের নাম্বারের ঘর দিতেও পারিস, নাও দিতে পারিস, কোনো সমস্যা নেই। এখনকার দিনে ভাউচার নাম্বার ঘর না দিলেও চলে। যেটা আমি সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ডে করাই, ওদের ভাউচার নাম্বার ডেট নিতে নেই, ভাউচার নাম্বারের ঘর করতে নেই। আমাদের বোর্ডে তুই করতেও পারিস, নাও করতে পারিস, কোনো সমস্যা নেই এতে। ঠিক আছে তো? কোনো তোদের যে বই, যে সলভের যে বইগুলো দিয়েছে, কোনো অঙ্কে দিয়েছে, কোনো অঙ্কে দেয়নি। না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে দিতে পারিস, দিলে ভুল নেই। তা আমি দিচ্ছি না। ডেবিট, ক্রেডিট। ক্যাশ বুক জানিস তো, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। এই ঘরটা লিখবো ক্যাশ, এই ঘরটা লিখবো ব্যাংক। এই ঘরটা লিখবো ক্যাশ, এই ঘরটা লিখবো ব্যাংক। ঠিক আছে? ডেট, পার্টিকুলার্স, এটাকে লিখবো লেজার ফলিউ, এখানে লিখবো লেজার ফলিউ। ডেট, পার্টিকুলার্স। ঠিক আছে? এবার কোশ্চেন পড়। কি বলেছে দেখ, প্রথমে বলেছিল 2020 নভেম্বর। ঠিক আছে? 2020 নভেম্বর 1 তারিখ। এখানে আগে লিখে 2020, এখানেও লিখে নিলাম 2020। নভেম্বর, এখানেও লিখে দিলাম নভেম্বর। প্রথমে 1 তারিখ ছিল। বলেছিল দেখ, ক্যাশে টাকা ছিল কত? 12,000। দেখ ক্যাশে কত টাকা ছিল? ক্যাশে ছিল 12,000 টাকা, আর ব্যাংকে ছিল 27,500 টাকা। কিছুক্ষণ আগেই বললাম, বলতে হবে না। তাহলে টু ব্যালেন্স বিডি হয় এটা। ক্যাশে ছিল কত? 12,000, আর ব্যাংকে ছিল কত? 27,500। নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা, এটা কোনো সন্দেহ নেই। ক্যাশে ছিল 12,000, ব্যাংকে হচ্ছে 27,500। এরপর কি বলেছে দেখ, পারচেস গুডস ফ্রম রনি। রনির থেকে গুডস কিনেছি 6,000 টাকা দিয়ে, অ্যান্ড পেড বাই চেক, সঙ্গে সঙ্গে পেমেন্ট করেছি। এটা ক্যাশ পারচেস হয়েছে। তাহলে কি লিখবি? পারচেস করছিস মানে টাকা চলে যাচ্ছে। তাহলে ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবি কি? বাই পারচেস বলে ব্যাংকের ঘরে 6,000 টাকা, বাই পারচেস বলে ব্যাংকের ঘরে 6,000 টাকা লিখ। ব্যাংকের ঘরে কত টাকা লিখতে বললাম বল? 6,000 টাকা। বাই পারচেস বলে ব্যাংকের ঘরে 6,000 টাকা। নেক্সট, তারও বলছে কি 13 তারিখ, সোল গুডস ফর ক্যাশ 15,000 টাকা অ্যান্ড ডিপোজিট টু ব্যাংক। তার মানে আমি গুডস বেচে দিয়েছি, নগদে গুডস বেচেছি, এবং আমি কি হয়েছে বল?
যে টাকাটা পেয়েছি 15,000 টাকা সেটা ব্যাংকে জমা করে, তাহলে কি লিখবি? টু সেলস বলে ব্যাংকে লিখবি 15,000 টাকা, ঠিক আছে? টু সেল বলে ব্যাংকে লিখবি 15,000 টাকা। কত তারিখ বললাম, কত তারিখ? এবার অনেকে এরকম করতে পারে, ভালো করে শর্ট, আমি যেটা বলছি এটা অনেকে করতে পারে। ধর আজকে ধর আমার দোকান খুলেছি, তো কোনো একজন কাস্টমার আসলো, আমার থেকে গুডস নিয়ে গেল, সঙ্গে সঙ্গে 15,000 টাকা দিয়ে দিল, আমার দোকানে ক্যাশ বক্সে 15,000 টাকা পড়ে গেল। এবার ওই 15,000 টাকা নিয়ে ব্যাংকে ফেললো, কোনটা এন্ট্রি করতে পারে? তাহলে তাহলে ও কি করতে পারে? ও লিখলো টু সেল বলে, এখানে 15,000 টাকা লিখলো, ঠিক আছে? আমি দেখে দিচ্ছি, তারপর বুঝে দিচ্ছি, দেখে নে ওরা কি করতে পারে। টু সেল বলে 15,000 টাকা লিখলো, হয়ে গেল। তারপর এই 15,000 টাকা কি করেছে? ব্যাংকে জমা করেছে। ব্যাংকে জমা করলে কি হবে? ব্যাংক বাড়বে আর ক্যাশ কমবে, তখন ও করতো এখানে বাই টু ক্যাশ অ্যাকাউন্ট, এখানে কন্টেন্ট ইজ সি, এখানে কন্টেন্ট ইজ সি, এটা করতে পারে ওই তারিখে, সেম তারিখ 13 তারিখ, এই 13 তারিখ করতে পারে, অনেকেই করতে পারে, বুঝতে পারলি ব্যাপারটা? আমি বললাম কেন, কি দরকার আছে? আরে সেম দিনেই তো টাকা জমা করে দিচ্ছে, ওখানে ডাইরেক্ট খুলে দিচ্ছি, আলটিমেটলি অ্যান্সার একই বেরোবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তো তো এটা মুছে দিই, যেটা আগে করেছিলাম সেটাই করছি। তেরো তারিখ কমপ্লিট। তারপর কি বলে দেখ, 17 তারিখ বলছে রিসিভ টু চেক ফর সেল অফ গুডস, রিসিভ টু চেক ফর সেল অফ গুডস ফ্রম এক্স 7,400 অ্যান্ড ₹5,000 ফ্রম ওয়াই। আমি দুটো চেক পেয়েছি, এক্স এর থেকে 7,400 আর ওয়াই থেকে 5,000, তাহলে কত টাকা হলো টোটাল? 12,400 টাকা চেক পেয়েছি। তাহলে চেকটা পেয়েছি কবে? 17 তারিখ চেক পেয়েছি, এবং চেকটা জমা করেছি কবে? 19 তারিখ। 17 তারিখে এন্ট্রি করো, যেমন আগের অঙ্কটা এরকম বলেনি, আগের পয়েন্টটা বলছিল যেদিন টাকা পেয়েছি সেদিন ব্যাংকে জমা করেছি, তাই আমি করলাম না, কিন্তু এইটা করো, যেদিন চেক পেয়েছি চেকটা পরে ব্যাংকে জমা করছি। তাহলে কি লিখবো? লেখ টু, লেখ টু যোগ করে দেবো। আচ্ছা কেন, কিভাবে, কেন টাকা পেয়েছি এগুলো দেখে নে। দুটো চেক পেয়ে ফর সেল অফ গুডস, তাহলে ক্যাশ সেল হয়ে যেত না, লিখবো টু সেল বলে ক্যাশের ঘরে লিখবি 12,400, টু সেল বলে ক্যাশের ঘরে লিখবি 12,400, 17 তারিখ। চেক পেয়েছি তো। হুম, ও আচ্ছা। আজকে চেক পেয়েছি, কালকে ব্যাংকে ফেলেছি, কালকে ব্যাংকে বসবে। এবার কি বলেছে দেখ, 19 তারিখ বলছে ডিপোজিট দ্য চেক, এক্স এর চেকটা ব্যাংকে জমা করেছিস, ঠিক আছে? এক্স এর চেকটা ব্যাংকে জমা, এক্স এর চেক কত? 7,400, তাহলে ব্যাংকে জমা করেছিস কত? 7,400, ক্যাশ কমছে 7,400, এটা কন্টাইনটি এলএফ এর ঘরে সি লিখবো, যেহেতু ক্যাশ এখানে বাই, মানে ক্যাশের ঘর মানে লিখবো বাই ব্যাংক, আর এখানে টু ক্যাশ। টাকাটা কত, মানে তারিখটা কত ছিল? তারিখটা দেখ, 19 তারিখ। এবার কি বলেছে, এক্স এর চেক ক্লিয়ার হলো, এবার হচ্ছে বলছে ওয়াই এর থেকে যে চেকটা পেয়েছিলাম সেই চেকটা কাকে দিয়েছি? সি কে দিয়েছি। ওয়াই এর থেকে যে চেকটা পেয়েছিলাম সেই চেকটা কাকে দিয়েছি? সি কে দিয়েছি। তাহলে লিখবো কি? বাই সি, ওই 19 তারিখ, বাই সি অ্যাকাউন্ট, ঠিক আছে? কত টাকা? 5,000 টাকা ক্যাশের ঘরে বসবে, বুঝিস তো? কোনো সন্দেহ নেই, ক্যাশের ঘরে বসবে। বুঝেছিস কি বললাম? তোর ক্যাশ বক্স চেক ছিল, ক্যাশ বক্স চেকটা বের করে নিয়ে সি কে দিল, ব্যাংকে কেন বসবে? ক্যাশ থেকে তো বের করলি। নেক্সট কি বলেছে? 22 তারিখ উইথড্র ফ্রম ব্যাংক 2,000 টাকা ফর অফিস ইউজ, অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে 2,000 টাকা তুলেছি, ব্যাংকের থেকে 2,000 টাকা তুলেছিস 22 তারিখ, কন্টেন্ট, হ্যাঁ? কোথা থেকে 2,000 টাকা তুলেছিস বল? কোথা থেকে 2,000 টাকা তুলেছিস? ব্যাংকের থেকে। ব্যাংকের থেকে টাকা তুলে মানে ব্যাংক কমছে, ক্যাশ বাড়ছে, কন্টেন্টটি, ঠিক আছে? লিখবো কি? বাই ব্যাংকে টাকা লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, আর এখানে ক্যাশে লিখেছি মানে টু ব্যাংক অ্যাকাউন্ট। আর মানে একটা এন্ট্রি বাকি আছে, দেখতো না দুটো, বলছে রিসিভ কমিশন
কমিশন পাচ্ছিস, তার মানে আসছে, ডেবিটে লিখবি টু কমিশন বলে, ব্যাংকের ঘরে লিখবি চেক পাচ্ছিস, টু কমিশন বলে ব্যাংকের ঘরে লিখবি 1000 টাকা, টু কমিশন বলে ব্যাংকের ঘরে লিখবি 1000 টাকা। 24 তারিখ। নেক্সট লাস্ট পয়েন্ট বলছে পেড রেন্ট অ্যান্ড ওয়েজেস, লিখবি বাই রেন্ট বাই ওয়েজেস, লেখ 30 তারিখ। বাই রেন্ট অ্যাকাউন্ট কত টাকা? 1500 টাকা ক্যাশের ঘরে। বাই ওয়েজেস 200 টাকা ক্যাশের ঘরে, শেষ। তাহলে তুই বল, কোনো একটা ভালো মানুষ এই অঙ্ক করতে যাবে ক্যাশ বুক? কঠিন না, কঠিন বলছি না, এর সঙ্গে ডেমো কর দিয়েছিল, কত কম সময় লাগলো ডেমো করতে যাবে। পরীক্ষা হলে কোশ্চেন পেপারও ভালো করে পড়তে হয়, কোনটা ভালো পারবো। দেখ 12 12 24, 24 আর 2 26,400, তাই তো নাকি? 26,400 তো হচ্ছে, দেখ তো ক্রেডিট দিকটা যোগ কর, মানে ক্রেডিট দিকটা ব্যালেন্স কর, দেখ কত হচ্ছে। 7 5 12, 12 আর 1 13, 13,900, মানে 14,100। বাদ দে, 26,400 থেকে 14,100 বাদ দিলে কত হয়? 12,300 হচ্ছে। নেক্সট ব্যাংকের ঘরটা দেখ, যোগ করে দেখ, 27,500 আর 15,000 মানে 42,500, 42,500 আর 7 মানে 49,500, 49,900, 50,900 হচ্ছে ডেবিটে ব্যাংকে। ক্রেডিট গুলো মাইনাস কর, 50,900 থেকে 8,000 বাদ দিলে 42,900, শেষ। লিখবো বাই ব্যালেন্স সিডি, শেষ হয়ে গেল অঙ্কটা। ভুল করেছিস তুই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা তুই অনেকভাবে নিয়েছিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বুঝে গেল, ক্যাশবুকটা কমপ্লিট হয়ে গেল। সবকিছু প্র্যাকটিস করে যাবি, সবকিছু, বুঝিস তো, সব প্র্যাকটিস করতে কোনো সমস্যা না হবে, পরীক্ষা কোনো সমস্যা হবে না। আরে তুই 15 থেকে 23 ভালো করে করে যাবে, আসলে কি করতে হবে, 15 থেকে 23 যতগুলো অঙ্ক হয় সবকটা অঙ্ক হাতে ধরে ভালো করে করে যা, পরীক্ষা ইজিলি হয়ে যাবে, কিছু নেই। হ্যাঁ 12,300। আচ্ছা দেখ এরপরে কি বলেছে 2 এর দাগে, বলছে একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার থেকে থিওরি দিয়েছিল, কি থিওরি দিয়েছিল? ডিস্টিংগুইশ বিটুইন রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এর সাথে একটা অঙ্ক দিয়েছিল, এই 22 সালে পেপার করেছিল না, অঙ্ক কোশ্চেন করে, সোজা কোশ্চেন করে, কোনো টাফ কোশ্চেন করেনি, দেখ ইজি কোশ্চেন ছিল। বলছে ফ্রম দ্য গিভেন রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ কলকাতা গালফ ক্লাব অ্যান্ড আদার ইনফরমেশন প্রিপেয়ার অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর 2018। তো দেখতে পাচ্ছিস আমরা শিখিয়েছিলাম ইনকাম অ্যান্ড এক্সপেন্স করতে গেলে ট্রু ব্যালেন্স বিডি মানে কি, ক্যাশের ব্যালেন্স, ক্যাশ তো অ্যাসেট, এটা নিতে নেই, ট্রু ব্যালেন্স বিডি নিতে নেই বলেছিলাম। আর এইদিকে স্পোর্টস ইকুইপমেন্ট, এটাও তো অ্যাসেট, নিতে নেই। আর কি আছে, ক্লোজিং ব্যালেন্স, দেখ 7,800 নিতে নেই, তাহলে কি কি নিতে নেই সেগুলো ক্রস করে দিলাম। এবার কাজ তুই দাগটা কাট, তারপর অঙ্ক হবে, আগে দাগ কাট তারপর অঙ্ক হবে। আস্তে আস্তে, ডেবিটে লেখ এক্সপেন্ডিচার রুপিস, ক্রেডিটে লেখ ইনকাম রুপিস, ঠিক আছে তো। প্রথমে কি লিখবি, ইন দা বুকস অফ, কি নাম ছিল দেখে নে একবার, ইন দা বুকস অফ ছিল কলকাতা গল্ফ ক্লাব, লাইক ইন দা বুকস অফ কলকাতা গল্ফ ক্লাব। এবার লিখবি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ফর দ্য ইয়ার এন্ড কত ছিল দেখে নে, 31/12/18, ঠিক আছে। প্রথমে দেখ কি ছিল, ভালো করে দেখবি, এদিকে সাবস্ক্রিপশন ছিল, দেখিস আমি আমি আগে রিসিপ্ট সাইডটা করে নিচ্ছি। আমি আগে রিসিপ্ট সাইডটা করে নিচ্ছি। কি বলছে, 17 18 19, 17 18 19, 3 বছর দিয়েছে। দেখ
আমরা কোন বছর অঙ্ক করছি? 18 সালে অঙ্ক করছি। আমি 18 সালের অঙ্ক করছি, ঠিক আছে তো? তার মানে 17 সালে 2000 টাকা পেয়েছি, দেখিস তো? কেন 2000 টাকা পেয়েছিস? আগের বছর 2000 টাকা কেন পেয়েছিস? নিশ্চয়ই আগের বছর বাকি ছিল তাই 2000 টাকা পেয়েছিস। আর এই বছরের টাকা পেয়েছিস 20,500, আর পরের বছর 19 সালের টাকা পেয়েছিস কত? 900 টাকা। আমি কি শিখিয়েছিলাম? তুমি 18 সালের অঙ্ক করছো, শুধু 18 সালেরটাই নেবে। তাহলে এই বছরের কত টাকা পাওয়ার কথা ছিল এটা মেন। স্যার এই বছর তো 20,500 দেখাচ্ছে। এই বছর তো 20,500 পেয়েছিস, কিন্তু পাওয়ার কথা কি 20,500 ছিল, নাকি বেশি ছিল না কম ছিল দেখতে হবে, অ্যাডজাস্টমেন্ট পরে। বলছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ফর 2018 ওয়াজ ₹5,000, মানে এই বছরে কত টাকা বাকি আছে? 5,000 টাকা। অর্থাৎ এই যে 5,000 টাকা এবছর বাকি ছিল, এটা এই 18 সাল, এটা কি এই বছরের টাকা? তাহলে নেব, এই বছর হলে নেব। আর অ্যাডভান্স 17 বলছে সাবস্ক্রিপশন রিসিভড ইন 2017 ফর দ্য ইয়ার 2018, অর্থাৎ এবছর যে 2,000 টাকা পাওয়ার কথা ছিল সেটা তুই আগের বছর পেয়ে গেছিস। তাহলে আগের বছর ছিল অ্যাডভান্স, তাহলে এই বছরের ইনকাম। তাহলে দুটোই যোগ করবি, 5,000 আর 2,000, 7,000। লিখ বাই সাবস্ক্রিপশন $20,500 যোগ 5,000 যোগ 2,000, তাহলে কত হবে? 27,500। তাহলে 5,000 কি লিখবি? আউটস্ট্যান্ডিং 2018, তাই তো? তাহলে লিখবি অ্যাডভান্স ইন লাস্ট ইয়ার, অ্যাডভান্স ইন 2017, মানে অ্যাডভান্স রিসিভড, লেখ অ্যাডভান্স রিসিভড ইন 2017, 2017 সালে অ্যাডভান্স পেয়ে গেছিলি। এই হলো, কমপ্লিট হলো এটা। সাবস্ক্রিপশন কমপ্লিট। ডোনেশন, ডোনেশন কি ছিল? বলছে 50% ডোনেশন ক্যাপিটালাইজড, তার মানে 4,800 তো আসবে না, আসবে কত? 2,400। লিখ বাই ডোনেশন 2,400, লিখ বাই ডোনেশন 2,400। দেখাতে হবে কি করে আসলো। 4,800-র ওপর 50%। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা দিয়েছে? পুরো বসিয়ে দে, 1,500 টাকা। হয়ে গেল। এবার এবার চলে আয় পেমেন্ট সাইডে। টুর্নামেন্ট খরচা 3,000 টাকা নিবি, ইলেকট্রিসিটি খরচা 2,500 টাকা নিবি, ঠিক আছে তো? প্রিন্টিং 1,300 টাকা নিবি, স্যালারি 3,400 টাকা নিবি, আর এক্সপেন্স ফর এক্সিবিশন 4,100 টাকা নিবি। এই পর পর তিনটে দুটো পাঁচটা দেখে দেখে বসা, দেখে দেখে বসা। লেখ টু টুর্নামেন্ট এক্সপেন্সেস 3,000 টাকা, টু ইলেকট্রিসিটি লেখ কত টাকা? 2,500 টাকা। টু প্রিন্টিং লিখবি 1,300 টাকা। টু স্যালারি লিখবি 3,400 টাকা। টু এক্সপেন্সেস ফর এক্সিবিশন লিখবি 4,100 টাকা। ঠিক আছে তো? আর একটা পয়েন্ট বাকি ছিল, ওই ডেপ্রিসিয়েশন বাকি ছিল। ডেপ্রিসিয়েশন কত? 5%, তাই তো? এবার দেখ, তুই দেখ এখানে দেখিয়েছি স্পোর্টস ইকুইপমেন্ট কেনা হয়েছিল কত? 12,000 টাকা দিয়ে। কত পার্সেন্ট? 5% ডেপ্রিসিয়েশন। কিন্তু কবে কেনা হয়েছিল? 1/6। আর আমার ইয়ার এন্ড হচ্ছে ডিসেম্বরে। তাহলে পার্টিকুলার 18 সালে স্পোর্টস ইকুইপমেন্ট কত মাস ইউজ করেছিলি? 6, 7, 8, 9, 10, 11, 12, 7 মাস ইউজ করেছিলি। তাহলে কত হবে ডেপ্রিসিয়েশন? 7/12 করে দেখ কত হচ্ছে। কত হচ্ছে বল? 350 টাকা। তাহলে লেখ ডেবিটে লেখ টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট কত টাকা? 350 টাকা। এই দিক যোগ কর, বল কত হচ্ছে।
হ্যাঁ 31,400 31,400 কত কেন ঠিক করে যোগ করে বলতো তোদের কত বেরোচ্ছে 16,750 হ্যাঁ 16,750 টু সারপ্লাস হয়ে গেল অঙ্কটা শেষ। এরপর দেখ 3-এর দাগে একটা থিওরি দিয়েছিল সিঙ্গেল এন্ট্রি থেকে, বলছে হোয়াট ডু মিন বাই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ডেসক্রাইব ইটস লিমিটেশন, মানে এর অসুবিধাগুলো লেখো। পরে একটা অঙ্ক দিয়েছিল, কি বলেছিল, টোটাল পারচেস বের করতে। আর টোটাল পারচেস বের করার ফর্মুলাটা কি, লেখ অঙ্কটা কর। লেখ টোটাল পারচেস ইকুয়াল টু ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস। ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস যোগ করলে বেরিয়ে যায় টোটাল পারচেস। ক্যাশ পারচেস কত বলেছিল অঙ্কে দেখ, ক্যাশ পারচেস কত বলেছে দেখে নে। 25,800 বলেছিল ক্যাশ পারচেস, দেখ 25,800। ক্রেডিট পারচেস বলেনি, তাহলে বের করতে হবে ক্রেডিট পারচেস কোন অ্যাকাউন্টের সাহায্যে বের করা যায়। ক্রেডিট পারচেস কোন অ্যাকাউন্টের সাহায্যে ক্রেডিট পারচেস বের করা যায়, ক্রেডিটার্স অ্যাকাউন্ট। দাগ কাট। লেখাগুলো লিখলাম না জানিস লেখাগুলো। ক্রেডিটার্স লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, তাই তো? তাহলে কোশ্চেন পড়ে বল। আচ্ছা আর একটা কথা বলেছিলাম, ক্রেডিটার্স তো লাইবিলিটি, লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকে বসে, তাহলে ব্যালেন্স বসাতে পারবি। লেখ বাই ব্যালেন্স বিডি। এইদিকে লেখ টু ব্যালেন্স সিডি। ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স কত ছিল, 6,000 টাকা। ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স ছিল 6,000 টাকা। কি আগের অঙ্কটা কি ব্যালেন্স শিট অসুবিধা হচ্ছে? ওহ ডেবিট দিকটা বলছি, ক্যালকুলেটর দে, কি বলছি মিলছে না। 31,400 মাইনাস 3,000 মাইনাস 2,500 মাইনাস 1,300 মাইনাস 3,400 মাইনাস 4,100 মাইনাস 350, 16,750 বেরোচ্ছে। তো বেরিয়ে 16,750। আমি বলেছি ডেবিট দিকে লেখ 3,000 টাকা, 2,500 টাকা, 1,300 টাকা, 3,400 টাকা, 4,100 টাকা, 350 টাকা। 350 নিস নি, ডেপ্রিসিয়েশন করলাম। আচ্ছা বলতো ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স কত ছিল দেখলাম, 6,000 টাকা ছিল ওপেনিং, আর ক্লোজিং ছিল 4,000। লিখে দে, ওপেনিং লেখ 6,000 আর ক্লোজিং লেখ 4,000, হয়ে গেল। যদি আইটেম গুলো পড়বো, আইটেম পড়ে যদি মনে হয়, শুনে যদি মনে হয় ক্রেডিটার্স মানে ক্রেডিটার্স এর ব্যালেন্স কমছে, তাহলে ডেবিটে, আর বাড়লে ক্রেডিট। তাহলে কি বলেছিল প্রথমে, ক্যাশ পারচেস তো হয়ে গেল, ক্যাশ পেড টু ক্রেডিটার্স। ক্রেডিটার্সকে আমরা 30,900 টাকা দিচ্ছি। ক্রেডিটার্সকে যদি 30,900 টাকা দিই, ক্রেডিটার্সকে যদি 30,900 টাকা দিই, তাহলে ক্রেডিটার্স এর ব্যালেন্স কমছে, তাই ডেবিটে লিখবো। ডেবিট দিকে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 30,900 লিখ। নেক্সট পারচেস রিটার্ন, এটা পরে করছি, এই পয়েন্টটা পরে করছি, বিল পেবেল যেটা দিয়েছি। পারচেস রিটার্ন ব্যালেন্স কমছে, তাহলে ডেবিটে লিখ 1,200 টাকা, লিখ টু পারচেসেস রিটার্ন। নেক্সট কি বলেছে, ডিসকাউন্ট রিসিভ ব্যালেন্স কমছে 1,000 টাকা, ডেবিটে লিখ টু ডিসকাউন্ট রিসিভ 1,000 টাকা। আর একটা জিনিস তোকে বলেছিলাম বারবার করে, আগের দিন বলেছিলাম, যদি কোশ্চেনে বিল পেবেলের ওপেনিং
ক্লোজিং ব্যালেন্স দেয়, বিল পেবল অ্যাকাউন্ট খুলবি। যদি কোশ্চেনে বিল রিসিভেবলের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স দেয়, অ্যাকাউন্ট খুলবি। তাহলে এই অঙ্কে বিল পেবলের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স দিয়েছে, তাহলে অ্যাকাউন্ট তোকে খুলতেই হবে। খুলছি। ডেবিট সাইড, ক্রেডিট সাইড, বাড়ছে ক্রেডিট দিকে, কমছে ডেবিট দিকে। কি লিখবো? বিলস পেয়েবল অ্যাকাউন্ট, ঠিক আছে তো? লাইবিলিটি তো বিল পেবেল, বিল পেবেল কি বলেছিলাম? লাইবিলিটি। লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে বসবে, লাইক বাই ব্যালেন্স বিডি। কত টাকা ছিল বিল পেবেল ওপেনিং ব্যালেন্স? বল, কোশ্চেন বল। 5,000 টাকা। আর ক্লোজিং ব্যালেন্স 7,000 টাকা লিখবো, টু ব্যালেন্স সিটি 7,000 টাকা। ঠিক আছে তো? এইবার দেখি এই বিলের এগেনস্টে কত টাকা পেমেন্ট করেছি? 8,800 টাকা। বিলের এগেনস্টে 8,800 টাকা পেমেন্ট করেছি। তাহলে বিলের এগেনস্টে 8,800 টাকা যদি পেমেন্ট করি, তাহলে বিল বাড়বে না কমবে? কমবে অফকোর্স। বিল পেবেল হচ্ছে আমার লাইবিলিটি, ঠিক আছে তো? বিল পেবেল হচ্ছে লাইবিলিটি। কনসেপ্টটা বিল অফ এক্সচেঞ্জ থেকেই কনসেপ্টটা তৈরি হয়েছে। তো ধর আজকে ধর আমার কাছে কেউ 5,000 টাকা পায়, যেটা উদাহরণ দিয়েছিলাম, বারবার উদাহরণ দিয়েছিলাম, 5,000 টাকা পায়। তো সেই পার্টি এসে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কবে দেবে? আমি বললাম 3 মাস পর টাকা দেবো। ও একটা লেটার লিখে আমাকে দিল, আমি সাইন করে ওকে দিয়ে দিলাম। তার মানে সাইন করে ওকে দিয়ে দিলাম মানে এই 5,000 টাকা আমাকে বিলের টাকাটা পেমেন্ট করতে হবে। কবে পেমেন্ট করবো? 3 মাস পর। তা 3 মাস পর যখন পেমেন্ট করে দেবো, তাহলে বিল পেমেন্ট থাকবে আর বিল পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তাই এখানে বিল পেমেন্ট যখন পেমেন্ট করছি, তাহলে বিল পেমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটাই বলেছে। তো পেমেন্ট করলে ডেবিট দিকে লিখবো টু, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা বলেছে? কত? হয়ে গেল 8,800। এটা তো একটা পুরো বোনাস চ্যাপ্টার, একদম পুরো মানে 6 মার্কস ইজিলি পাওয়া যাবে চ্যাপ্টার থেকে, ইজিলি পাওয়া যাবে। এবং আমি তোকে বলে দিচ্ছি, তোদের এবছর পরীক্ষায় ক্রেডিটার্স দেবে। তোদের স্কুল ম্যাক্সিমাম স্কুলে ক্রেডিটার্সই দেবে, মানে টোটাল পারচেজ বের করতে দেবে। টোটাল পারচেজ বের করতে হবে। টোটাল পারচেজ কি করে বের করি? ক্যাশ পারচেজ ও ক্রেডিট পারচেজ যোগ করে টোটাল পারচেজ হবে। ক্যাশ পারচেজ দিয়ে দেবে, ক্রেডিট পারচেজটাকে বের করতে হবে কি ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে খুলে, সঙ্গে বিল পেমেন্টও দিতে পারে, তুলতে হবে। বেশ, দুটো মিলিয়ে করতে হবে। 8 আর 7 কত? 15,800 টাকা। এই 15,800 থেকে 5,000 বাদ দিলে কত হবে? 10,800। কি লিখবো এটা? বাই বিল পেমেন্টে যে টাকাটা ব্যালেন্স বেরোবে সেটা ক্রেডিটার্স দিয়ে মেলাতে হবে, ক্রেডিটার্স, ঠিক আছে? সেটা ক্রেডিটার্স দিয়ে মেলাতে হবে। তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্টে ডেবিটে লিখ। কি লিখবি? টু বিলস পেবেল অ্যাকাউন্ট 10,800। শেষ। মেলা। যোগ করে, যোগ করে বল কত হচ্ছে। হুম। 47,900। হুম। $40,900 47,900 থেকে 6,000 বাদ দিলে কত হয়? 41,900। এখানে লিখবো বাই, কি লিখবো? ক্রেডিট পারচেস। কি লিখবো? বাই ক্রেডিট পারচেস। এটাকে বলে ক্রেডিট পারচেস, ঠিক আছে তো? এই 25,800 সঙ্গে 41,900, 41,900 যোগ করবো। যোগ করে কত হচ্ছে? 67,700। অঙ্ক শেষ। ঠিক আছে তো? তাহলে হয়ে গেল এটা। বুঝে? কি করলেন এটা? 67,700 তো দেখ এবার ট্রেডিং পিএল এর দাগ কাট, ফাইনাল এখন করবো।
উপরে লেখা লিখতে হবে ইন দা বুকস অফ, লিখ ইন দা বুকস অফ। কি নাম ছিল একটু বলতে পারবি? তারপর আমি অঙ্ক পড়ার সময় দেখছি। ইন দা বুকস অফ মিস্টার রয়, ইন দা বুকস অফ মিস্টার রয়। কি লিখবো? ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট ফর দ্য ইয়ার এন্ডেড। ফর দ্য ইয়ার কত ছিল বলতো? দেখ কোশ্চেন দেখ, 31/12। তো মোটামুটি ট্রেডিংটা এতটার মধ্যে নেমে যাবে, বাকিটা পিএল। এখানে লিখ ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/17। এদিকে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। এখানে লিখবো কি ফিক্সড অ্যাসেটস, এদিকে লিখবো ক্যাপিটাল, এখানে লিখবো লোন, আর এখানে লিখবো কারেন্ট লাইবিলিটিস। এরকম জায়গায় লিখবো ইনভেস্টমেন্ট, এরকম জায়গায় লিখবো কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে তো? হয়ে গেল, সাজানো কমপ্লিট। এবার দেখ 5-এর দাগে যে ফাইনাল করে লাস্ট অঙ্ক, ঠিক আছে? তাহলে পেজটা শেষ হয়ে যাবে। দেখ তুই 22-এর পয়েন্ট গুলো দেখ, 22 সালে যে অঙ্ক করেছে 4টে অ্যাডজাস্টমেন্ট দেখ কত জলের মতন পয়েন্ট দিয়েছিল। প্রথম অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছিল? ক্লোজিং স্টক 85,000। তো জানিস একটা লিখবি ট্রেডিং এর কেইটা লিখ বাই ক্লোজিং স্টক 50,000। আর একটা লিখবি ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটস লিখবি ক্লোজিং স্টক 50,000। ঠিক আছে তো? নেক্সট সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট বলেছিল ফার্নিচারের উপর 5% ডেপ্রিসিয়েশন, তাই তো? তাহলে ফার্নিচার খোঁজ কত ছিল? 15,000। তাহলে ফার্নিচার ফিক্স এরিয়া লিখ 15,000। তারপর 5% ডেপ্রিসিয়েশন লিখ, ডেপ্রিসিয়েশন 5%। তাহলে 15 5% করলে কত হয়? 750 বাদ দিয়ে 14,250। তাহলে ডেপ্রিসিয়েশন লিখবি, ডেবিটে লিখ পিএল এ ডেবিটেড টু ডেপ্রিসিয়েশন অন কত টাকা বললাম ডেপ্রিসিয়েশন ফার্নিচার বলে? 750, তাই তো? হ্যাঁ 750। নেক্সট নেক্সট কি বলেছিল? প্রভিশন ফর ডেটার্স 2%, তাই তো? ডেটার্স 2% ছিল, ডেটার্স খোঁজ 50,000। তাহলে কারেন্ট অ্যাসেটস এ লিখ ডেটার্স 50,000 মাইনাস কর প্রভিশন 2% মানে 1,000 টাকা। তাহলে কত হচ্ছে? 50 থেকে 1,000 বাদ দিলে 49,000, তাই তো? এইবার কোশ্চেন পড়ে দেখ, কোশ্চেনে কি ওল্ড প্রভিশন ছিল, মানে প্রভিশন ফর ব্যাড ডেট বলেছিল কোশ্চেনে। কত টাকা? 1,200 টাকা। তাহলে ওল্ড প্রভিশন 1,200 আর নিউ 1,000। তাহলে কেইট দিকে বসবে, পিএল এর কেইটে বসবে, লেখ বাই প্রভিশন ফর ব্যাড ডেট। ওল্ড কত? 1,200, নিউ কত? 1,000। ওল্ড 1,200, নিউ 1,000। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 200 টাকা। ঠিক আছে, বাদ দিয়ে কত হচ্ছে? 200 টাকা। বোঝা গেল?
নেক্সট পয়েন্ট, লাস্ট অ্যাডজাস্টমেন্ট, আউটস্ট্যান্ডিং স্যালারি 2000 টাকা। তাহলে স্যালারি কত? দেখ স্যালারি 20,000 টাকা ছিল, তাহলে স্যালারি 20,000 টাকা, পিএল এর ডেবিটে লেখ টু স্যালারি 20,000 টাকা ইনারে লেখ, তার সাথে আউটস্ট্যান্ডিং যোগ কর কত? 2,000 টাকা। 20 2 যোগ করলে কত হচ্ছে? 22,000 টাকা। কারেন্ট লাইবিলিটিতে লেখ আউটস্ট্যান্ডিং স্যালারি 2,000 টাকা। ক্লিয়ার হয়ে গেছে? অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট আমাদের। এবার বাকিগুলো ঠিক আছে তো? বলবি আমাকে, হ্যাঁ প্রথম দিয়ে বলবি একটা করে। ক্যাপিটাল কত ছিল? 1,00,000 টাকা। ক্যাপিটাল লেখ 1,00,000 টাকা। তারপর কি ছিল? বিলস পেবেল কারেন্ট লাইবিলিটি লেখ 22,000 টাকা। তারপর কি ছিল? ক্যাশ 1,200 টাকা। কারেন্ট অ্যাসেটস এর লেখ ক্যাশ 1,200 টাকা। তারপর বল পারচেজ ট্রেডিং এর ডেবিটে লেখ টু পারচেজ কত? 1,20,000। কেইটার্স না সরি ওপেনিং স্টক কত? 35,000। ট্রেডিং এর ডেবিটে লেখ সবার উপরে টু ওপেনিং স্টক 35,000। তারপর কি বলেছিল? কেইটার্স কত টাকা? এই কারেন্ট লাইবিলিটি লেখ কেইটার্স 24,000। নেক্সট কি বলেছিল? ডেটর্স হয়ে গেছে। মেশিনারি ফিক্স সাইডে লেখ মেশিনারি 60,000 টাকা। নেক্সট কি বলেছিল? সেলস ট্রেডিং এর কেইটে লেখ বাই সেলস 2,00,000 টাকা। তারপর কি বলেছে? ফার্নিচার হয়ে গেছে। বিল রিসিভেবল কারেন্ট অ্যাসেটস এ লেখ কত টাকা? বিল রিসিভেবল কারেন্ট অ্যাসেটস এ লেখ কত টাকা দিয়েছে? 20,000 টাকা। নেক্সট রেন্ট অ্যান্ড রেটস পিএল এর ডেবিটে লেখ কত টাকা? 10,000 টাকা। নেক্সট প্রভিশন হয়ে গেছে। ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লেখ 16,000 টাকা। আর কিছু আছে? স্যালারি তো করা হয়ে গেছে। এবার মেলা ট্রেডিং এর কেইট দিকে যোগ করলে কত হচ্ছে? 2.5 লাখ টাকা। সেই 2.5 লাখ টাকা লিখলাম। 2.5 লাখ থেকে বাদ দে। 2.5 লাখ টাকা থেকে বাদ দিবি কত? 35,000 টাকা। বাদ দিবি কত? 1,20,000 টাকা। বাদ দিবি কত? 16,000 টাকা। কত হচ্ছে বাদ দিয়ে? 79,000 টাকা। লেখ কি লিখবি? টু গ্রস প্রফিট সিটি কত? 79,000 টাকা। ঠিক আছে? এবার পিএল এর কেইটে লেখ বাই গ্রস প্রফিট বিডি কত টাকা? 79,000 টাকা। তুই দেখি অঙ্ক কি অঙ্ক দিয়েছিল এটা? এটা 22-এ দিয়েছিল অঙ্কটা। 22 সালে দিয়েছিল। কত সোজা অঙ্ক ছিল, কিছু ছিলই না অঙ্ক। তুই দেখ পিএল এ কটা আইটেম, পিএল অ্যাকাউন্টে কটা আইটেম এসে বল? 3টে আইটেম ডেবিটে আর কেইটে 2টো। তাহলে 79,200 টাকা। এই 79,200 থেকে বাদ দে এগুলো, মাইনাস কর 750, মাইনাস কর 22,000, মাইনাস কর 10,000। কত হচ্ছে? 46,450 টাকা। কি লিখবো? টু নেট প্রফিট। এটা ক্যাপিটালের সঙ্গে যোগ কর 46,450। কত হচ্ছে? 1,46,450। টোটাল করে দে। লাইবিলিটি সাইড টোটাল করে কত হচ্ছে দেখ। জিপি কত বেরিয়েছে? লাইবিলিটি সাইড টোটাল করে কত হচ্ছে দেখ। 1,94,450। এবার অ্যাসেট সাইড যোগ করে বল কত হচ্ছে।
1,54,450। তাহলে কি বুঝতে পারলাম যে আমাদের 22 সাল কমপ্লিট হয়ে গেল, আর একটা সালই বাকি, 23 সাল, ব্যাস তাহলে শেষ হয়ে যাবে।